আসসালামু আলাইকুম। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে ১৬ই ডিসেম্বর ২০২৫ আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথম পদে দেখতে পাচ্ছেন যে আজ মহান বিজয় দিবস এবং ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। তো এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল একে নিয়োজি যিনি পাকিস্তানের যে কমান্ডার তিনি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছেন রেসকোর্স ময়দানে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে এবং তার পাশে আছেন মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা। তারপর দেখেন যে গণতান্ত্রিক ব্যর্থতার সুযোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। রহমান সুবহানের কথাটি বলেছেন। আর নতুন একটা নীতিমালা আসছে যেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স এবং সশস্ত্র রক্ষী। তো রিসেন্টলি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা তাদের যে তফসিলের যে পরবর্তী সময়টাতে তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো ভালোভাবে দেখাতে পারছে না। তো এখন একটা নতুন নীতিমালা আসছে যেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদেরকে অস্ত্রের লাইসেন্স এবং সশস্ত্র রক্ষী রাখার সুযোগ দেওয়া হয়েছে আর কি। তো এই ছিল প্রথম পাতার তথ্য। তারপর দেখেন যে নির্বাচনে কয়েকশো বিদেশি পর্যবেক্ষক অংশ নিচ্ছেন এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা হয়তো জানেন এবং ১৭ বছর পর সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আসছেন। আর সবচেয়ে বেশি পর্যবেক্ষক আসছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ২৭টি দেশ থেকে প্রায় ১৫০ থেকে ১৮০ সদস্যের প্রতিনিধি দল স্বল্প ও দীর্ঘমেয়াদে বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখেন যে গাজীপুরে গড়ে ওঠা প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের স্মরণে নির্মিত সশস্ত্র প্রতিরোধ ভাস্কর্যটি ২৪-এর গণঅভ্যুত্থানে ভেঙে দেওয়া হয় এবং এটি এখনও সংস্কার করা হয়নি, সে তথ্যটি এখানে উঠে এসেছে। আর এটি মূলত নির্মিত হয়েছিল গাজীপুর শহরের জয়দেবপুর রেললাইনের পশ্চিমে মুক্তমঞ্চের পাশে। আর আপনাদের জন্য কিছু তথ্য রেখেছি আজকে। এখানে কিছু লিটারেরি টার্ম আছে, আপনারা দেখেন। ভার্বাস স্পিচ মানে শব্দবহুল বক্তৃতা। স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। এক্সটেম্পোর স্পিচ মানে স্পিচ মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন। লেজার মানে খতিয়ান। এ বুক অফ অ্যাকাউন্ট শোয়িং ডেবিটস অ্যান্ড ক্রেডিটস। এনসাইক্লোপিডিয়া মানে বিশ্বকোষ। এনসাইক্লোপিডিয়া বানানটা দেখে রাখতে পারেন, বিভিন্ন সময় এসে থাকে। এ বুক কন্টেনিং ইনফরমেশন অফ অল সাবজেক্টস। তো আমরা আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। আপনারা দেখছেন যে ৭১ নিয়ে পুনঃকল্পনা, নতুন সময়ে পুরনো সম্ভাবনা। তো আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আপনারা জানেন যে আমরা বিজয় লাভ করেছিলাম এবং চারদিকে বিজয়ের উল্লাস। আর কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে প্রবাসী সরকারের প্রধান কার্যালয়ে আপনার তাজউদ্দিন আহমেদ বসেছিলেন। তখন তাকে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছিল এবং তাকে দেখে একজন জিজ্ঞেস করেছিল, আপনি কী নিয়ে ভাবছেন? তাজউদ্দিন উত্তর দিলেন, দেশ তো স্বাধীন হলো, কিন্তু এদেশ মানুষের বসবাসের যোগ্য হবে তো? এখন স্বাধীনতার পরবর্তী সময়ে তার যে আশঙ্কা সেটি কিন্তু সত্য হয়েছিল। এদেশের মানুষই আবার ক্ষমতার লড়াই আচ্ছন্ন হলো এবং বাংলাদেশ কিন্তু তাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিবর্গকে এরপর হারিয়েছে। এরপর ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যখন আপনার ভারত আমাদেরকে সার্বভৌম হিসেবে স্বীকৃতি দিয়েছিল, সেদিন তাজউদ্দিন আহমেদ তার স্ত্রীর কাছে আশঙ্কাপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পারিবারিক জীবন তিনি যাপন করবেন না এবং কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তিনি সেটা চেষ্টা করে গেছেন। এবং তাজউদ্দিন আহমেদ জানতেন যে তার যে নিজ দল আওয়ামী লীগের মধ্যেই কিন্তু ষড়যন্ত্র চলছে এবং আপনারা তো জানেন যে ঘরের শত্রু বিভীষণ। এই কথাটা তো হয়তো শুনেছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা তাজউদ্দিন আহমেদের এই সতর্কতা আজও আমাদের প্রাসঙ্গিক। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরা মানে অতীতকে স্মরণ করা নয়, বরং ভবিষ্যৎকে সুরক্ষিত করা। স্বাধীনতার প্রকৃত অর্থই তখনই পূর্ণ হবে যখন দেশ সত্যিকারের মানুষের বসবাসের যোগ্য রাষ্ট্রে পরিণত হবে। আর আমাদেরকে এই জন্য সবসময় সচেতন থাকতে হবে। আপনারা তো দেখছেন যে আমাদের এখন 70 পয়েন্ট সামথিং মানুষ সাক্ষরতার হার। তার মানে অধিকাংশ মানুষই বুঝে। তো এ জায়গায় আপনাদের কাজ কি? আপনাদের কাজ এমন একজন মানুষকে ভোট দেওয়া যিনি আপনার জন্য কাজ করবে। এবং রিসেন্টলি আমি মাঝে মাঝেই মানুষের সাথে অনেক কথা বলি। তো রিকশায় উঠলাম, উঠে একজনকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কাকে ভোট দেবেন?
তিনি বলছেন যে সামনে তো নির্বাচন আর বিএনপি আসবে, সবাই তো সেটাই বুঝতে পারছে। মানে কিছু বলতে চাচ্ছেন আরকি। তখন তাকে আরকি অনেক কথাবার্তার পরে ওনাকে বুঝিয়ে বললাম যে ভোটটা এমন কাউকে দিবেন যিনি আপনার জন্য কাজ করবে এবং হচ্ছে আপনার জন্য কাজ করতে পারবে। তো এতটুকু চিন্তাভাবনা রেখেই যেই ক্ষমতা আসুক না কেন, মানুষটা যেন হচ্ছে ভালো হয়, সে মানুষটাকে হচ্ছে ভোট দেওয়ার চেষ্টা করবেন। এবং জিনিসটা অনেক ইন্টারেস্টিং ছিল। আমি ওনাকে ৳১০ এক্সট্রা দিয়ে এই কথাটা বলেছিলাম। তো উনি খুবই মুচকি হেসেছিল। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি হচ্ছে ওনার কাছে আসলে রিচ করতে পেরেছি এবং উনি বিষয়টা অনেক উপভোগ করেছে। তারপর দেখেন আপনাদেরকে আরেকটা তথ্য দেই। লালদিয়া যে কন্টেইনার টার্মিনাল সেটার দায়িত্ব পাওয়া দেশ হচ্ছে ডেনমার্ক। এই তথ্যটা মনে রাখবেন। তো মতামত কলামে আবার সেই তথ্য এখানে মহান বিজয় দিবস সম্পর্কে এসেছে। আমরা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলাম। তার মাধ্যমে ৩০ লক্ষ মানুষকে হারিয়েছি এবং নির্যাতনের শিকার হয়েছিল ২ লক্ষ নারী। তো আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব যেখানে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে, স্বাধীনভাবে চলাচল করতে পারবে, নিজের মত প্রকাশ ও চর্চা করতে পারবেন। কিন্তু এখনও সেটি কিন্তু আমাদের সমাজে স্পষ্ট না। গত ৫৪ বছরে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটলেও স্বাধীনতার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা অনেকটাই দূরে সরে গেছি এবং ২০২৪-এর যে গণঅভ্যুত্থান সেটির ইঙ্গিত দেয়, যার মাধ্যমে স্বৈরতান্ত্রিক শাসনের অবসান হয়েছে। এজন্য সবাই বলছে যে সরকারকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে হবে যেন হচ্ছে আপনার বিজয় দিবসের মূল তাৎপর্য হচ্ছে আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। সামনে নির্বাচন হবে এবং এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক উত্তরণ যাত্রা মসৃণ করবে। তারপর আপনারা একটা জিনিস দেখেন যে রিসেন্টলি অস্ট্রেলিয়ার সিডনিতে একটা হামলা হয়েছে এবং এই হামলাটা মূলত ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কার প্রথম দিন হয়েছে এবং এটি করেছে ২ জন মানুষ। একজন হচ্ছে দুজনই মুসলিম ছিল এবং এটিকে মুসলমান হামলা হিসেবে চিত্রিত করা হচ্ছে। এটাই ওখানে যে মুসলিম কমিউনিটি আছে তাদের জন্য কিন্তু একটা সংকট তৈরি করছে। কিন্তু আরেকটা ব্যাপার আপনারা দেখেছেন হয়তো যে একজন মুসলিমই ওখানে গিয়ে হচ্ছে ওনাকে ডিফেন্ড করেছে এবং তিনি একটা সাহসী পদক্ষেপের কারণে কিন্তু অনেকগুলো প্রাণ কিন্তু হচ্ছে বেঁচে গেছে। দেখেন হামলাকারীর মুখোমুখি হন হচ্ছে আহমেদ আল আহমেদ নামক একজন লোক, তাকে নিষ্ক্রিয় করে সহায়তা করেন। এই ঘটনা কিন্তু খুব একটা সামাজিক মাধ্যমে ওভাবে উঠে আসছে না। তার মানে হচ্ছে আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু সবসময় অ্যান্টি ইসলামিক একটা হচ্ছে ভূমিকায় কিন্তু তারা থাকে। তো এখানে একটা সংক্ষিপ্ত জিনিস এসেছে যে মুক্তিযুদ্ধে অনেকগুলো সফল যুদ্ধ হয়েছিল। একটা কুমিল্লায় একটা বড় যুদ্ধ হয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে কটক বাজার যুদ্ধ এবং যুদ্ধের পরেই কটক বাজার যুদ্ধে যারা হচ্ছে বীরত্ব স্বাক্ষর রেখেছিলেন তাদের জন্য কুমিল্লা আদর্শ সদর উপজেলায় নির্মিত হয়েছিল কটক বাজার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। এটি কোথায় এবং আপনার একটু তাহলে এটা হচ্ছে কুমিল্লায়, এটা মনে রাখতে পারেন। তো আমরা হচ্ছে আমাদের আজকের আন্তর্জাতিক অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে অ্যান্টনি আলবানিস এবং বেনিয়ামিন নেতানিয়াহু দুজনকে দেখা যাচ্ছে। একজন হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, আরেকজন হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। তো বেনিয়ামিন নেতানিয়াহু বলছে যে আপনার অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্যই কিন্তু এরকম আততায়ী হামলা হয়েছে। আর রিসেন্টলি অ্যান্টনি আলবানিস তো বিয়ে করেছেন, আপনারা হয়তো দেখেছেন। ন্যাটোতে যাওয়ার আকাঙ্ক্ষা ছাড়তে প্রস্তুত হচ্ছে ইউক্রেন। অনেক জল্পনা কল্পনার পর অনেকগুলো প্রাণ যাওয়ার পরেই হচ্ছে এখন শেষমেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চোখ খুলেছে। তিনি বলছেন যে ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ইউক্রেনের অনেক আগেই ছিল এবং এটি তাদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারত। এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশীদার এটিকে সমর্থন করছে না, তাই তারা হচ্ছে এই জায়গা থেকে পিছু হটতে চায়, এরকম কিছু। তারপর দেখেন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা একটা পদক্ষেপ এই জায়গায়। তারপর যেটা গুরুত্ব পাবে সেটা হচ্ছে ডানবাস অঞ্চলটা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। অলরেডি যুক্তরাষ্ট্র বলেছে যে ইউক্রেনের ডানবাসের যে অঞ্চলে আপনার ইউক্রেনের ট্রুপস আছে সে অঞ্চলটি হচ্ছে মুক্ত অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করবে। বাট এই ব্যাপারে এখনও বিস্তারিত কোনো তথ্য আসেনি। এই অঞ্চলটা আসলে কে শাসন করবে, কার নিয়ন্ত্রণে থাকবে, এই বিষয়গুলো এখন স্পষ্ট না। তো ট্রাম্প ২০ দফা মেনে যুদ্ধবিরতিতে পৌঁছাতে সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে হচ্ছে জেলেনস্কি। তো এই তথ্যটা এখানে উঠে এসেছে এবং ট্রাম্প চাচ্ছে যে কোনো মূল্যে ইউক্রেন রাশিয়ার মধ্যস্থতা হতে এবং তিনি কিন্তু এই জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরে দেখেন পরবর্তী সরকারের সামনে হচ্ছে ১২টি চ্যালেঞ্জ এবং ১২টা অর্থনৈতিক চ্যালেঞ্জ। তার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে হচ্ছে এলডিসি উত্তোলনের সময় বৃদ্ধি,
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক ব্যবস্থার পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রাজস্ব আহরণ জোরদারের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। তো আপনারা দেখেন এখানে যে তাছাড়া আরও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন হচ্ছে আমাদের যে বৈদেশিক ঋণ আছে সেটির চাপ নেওয়া, সেটি সামাল দেওয়া, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, তথ্যপথে স্বচ্ছতা নিশ্চিত করা, ভূরাজনৈতিক কৌশল নির্ধারণ। তো এখন ক্ষমতায় যাওয়া গিয়ে হচ্ছে সরকার গঠন করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত না, কারণ হচ্ছে 4.5 বছরে আপনাকে খুব ভালো কিছু ইমপ্যাক্ট রাখতে হবে যেন জনগণ আপনাকে আবার হচ্ছে সরকার হিসেবে মনোনীত করে। এই জন্য আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর এখন একটা রোডম্যাপ নিয়ে আগাতে হবে যে তারা এই কাজগুলো হচ্ছে করবেন। তো একটা প্রশ্ন এসেছে আপনাদের জন্য, জি0মুক্ত দেশ নয় কোনটি, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তারপর আপনাদেরকে আরও কিছু তথ্য দেই যে বিশ্ব ফুটবল নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে 112তম, জি7ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে আপনার জাপান। আর এখানে আরও 5-6টি হচ্ছে দেশ রয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি এবং হচ্ছে ইতালি। তো আমরা আমাদের পত্রিকার একদম সর্বশেষ অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে মৃত্যু উপত্যকায় জেগে উঠল হ্রদ। তো হ্রদের শহর বলা হয় কোন কান্ট্রিটি, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আর এই যে মৃত্যু উপত্যকা, এটাকে বলা হয় ডেথ ভ্যালি। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পাশে একটি উপত্যকা। এখানে আপনার প্রায় 1,86,86 বছর আগের একটি হ্রদ হচ্ছে জেগে উঠেছে। তো আপনারা মনে রাখেন, ম্যান্ডি লেকের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি পুরোপুরি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু ভূখণ্ড, সমুদ্রপৃষ্ঠ 282 ফুট নিচে এর অবস্থান। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।